এই এই আপনি কি করছেন? হ্যাঁ, আমার এত কাছে আসছেন কেন আপনি? কেন বুঝতে পারছেন না নাকি কি করছি? আমি এখন আপনাকে কিস করব। আমি তো বাসর রাতেই বলেছিলাম যে আপনি আর আমি যে যার মতোই থাকবো, আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে না। তাহলে এখন আপনি এরকম করছেন কেন? ও, সবসময় কানের কাছে সাপের বিনের মতো এই কথা বাজাবেন না তো। ভালো লাগে না আমার। এখন আমাকে ঠিক করে কিস করতে দিন। দেখুন, ভালো হচ্ছে না কিন্তু। আমার কিন্তু রাগ উঠতেছে, বলে দিলাম। রাগ তো ভালো। গল্পের নায়করা যেমন রেগে গেলেই রোমান্স শুরু করে দেয়, আপনিও রেগে গিয়ে রোমান্স শুরু করে দিন। দেখুন অনামিকা, সত্যিই আমার রাগ উঠতেছে। সরুন আমার উপর থেকে। একটা কিস করতে দিন, তারপরেই নেমে যাব। কোনো কিস হবে না, নামুন বলছি। ওই বেটা, তুই বললেই আমি নেমে যাব? কি পেয়েছিস তুই? হ্যাঁ, তুই যা বলবি তাই হবে নাকি রে? এসব কি ভাষায় কথা বলছেন আপনি? আপনি আমাকে তুই তুকারি করছেন? তা নয় তো কি করব? বিয়ে হয়েছে 3 মাস ধরে, এখনো পর্যন্ত জামাইকে জড়িয়ে ধরে একটু চুমু খেতে পারলাম না। আজকে আমার ইচ্ছে হয়েছে, আমি কিস করবই। আচ্ছা আচ্ছা, করুন করুন। আপনি কিস করুন। কিস করে আমার কাছ থেকে সরুন। তুই তুই বললেও করব, না বললেও করব। এই কথা বলে অনামিকা নিলয়ের ঘাড়ের পেছনে হাত দিয়ে নিলয়ের ঠোঁট বরাবর নিজের ঠোঁট দুটো এগিয়ে নিল। তারপর আস্তে আস্তে নিলয়ের ঠোঁট দুটো নিজের দখলে করে নিল। নিলয় প্রথমে খুবই বিব্রত বোধ করছিল, কিন্তু একটু পর নিলয়ও অনামিকাকে টেনে নিজের দিকে নিয়ে আসতে শুরু করলো। অনামিকা এবার অবাক হচ্ছে, নিলয় তো কখনো তার দিকে ঠিক করে তাকায়নি, তাহলে তার ঘাড়ের কাছে তিল বরাবর বারবার চুমু খাচ্ছে কেন? নিলয় তো জানেই না যে সেখানে অনামিকার সবচেয়ে প্রিয় তিলের অবস্থান। নিলয় পাগলের মতো অনামিকাকে চুমু দিচ্ছিল। অনামিকা এই প্রথম নিলয়ের ছোঁয়া পেয়ে কেমন যেন নেশাক্ত নেশায় জড়িয়ে যাচ্ছিল। হঠাৎ করে নিলয় এক ধাক্কা দিয়ে অনামিকাকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে বলতে লাগলো, না না, এটা ঠিক নয়। এটা আমি ঠিক করিনি। আপনার গায়ে হাত দেওয়া আমার ঠিক হয়নি। কেন ঠিক নয়? আমি আপনার বিয়ে করা বউ। আমার গায়ে হাত দেওয়ার সম্পূর্ণ অধিকার আপনার আছে। রুম্পা খুব কষ্ট পাবে অনামিকা। বিয়ের পর থেকে রুম্পা রুম্পা করে আমার জীবন শেষ করে দিচ্ছেন আপনি। রুম্পা আমার প্রথম ভালোবাসা। আমি ওকে ভালোবাসি, আর রুম্পাও আমাকে ভালোবাসে। তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেন বলুন? বাবার জোড়াজুড়িতে। ছোটবেলায় তোমার বাবাকে আমার বাবা কথা দিয়েছিল যে তোমাকে আমাদের বাড়ির বউ বানাবে, আর বাবার কথা রাখার জন্যই আমাকে আমার ভালোবাসা বলে দিতে হয়েছে। আপনি আসলে আপনার ভালোবাসা বলি দেননি, আপনি আমার জীবন বলি দিয়েছেন। আমাকে মাফ করবেন। আমি ভেবেছিলাম বিয়ের পর কোনোভাবে ডিভোর্স করিয়ে নেব আর রুম্পাকে বিয়ে করব, কিন্তু এখন কিছুই করতে পারছি না। আমি যদি বিয়ের আগে আপনার বিষয়ে জানতাম, তাহলে আমি কোনোদিন আপনাকে বিয়ে করতাম না। আমার মৃত বাবার কথা রাখার জন্যও না। আমি জানি আমি আপনার কাছে খুনের আসামির চেয়েও বড় আসামি, কিন্তু আমার কিছুই করার নেই। ভালোবাসার মানুষটার কাছে আছি, কিন্তু তাকে আপনি ভালোবাসতে পারছেন না। এর যন্ত্রণা যে কতটুকু তা আপনি বুঝবেন না। রুম্পা ছাড়া অন্য কোনো নারীর যন্ত্রণা আমি বুঝতেই চাই না। দোয়া করি আপনি আপনার রুম্পাকে নিয়ে সুখে থাকেন। এই বলে অনামিকা চোখের পানি মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে ছাদে গিয়ে বসে রইল। আর এদিকে নিলয় উত্তেজনার বশে অনামিকাকে এভাবে স্পর্শ করেছে বলে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। নিলয় বিয়ের আগে থেকেই রুম্পার সাথে প্রেমের সম্পর্ক আছে। নিলয়ের বিয়ের কথা রুম্পা শোনার পর খুব বড়সড় ঝামেলা করেছিল, তবে তখন নিলয় রুম্পাকে বলেছিল যে সে অনামিকাকে ডিভোর্স দিবে। তখন থেকেই নিলয় রুম্পার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে আছে। অনামিকা এসব জানার পরও নিজের কষ্টগুলো কাউকে বলেনি। নিলয় বেশ কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে রুম্পার সাথে দেখা করতে চলে গেল।
ছাদে বসে বসে অনামিকা নিলছে। কিছুই বলার নেই নিলয়কে। এতদিন চেষ্টা করেও যার ভালোবাসা সে পায়নি, তাকে আর কী বা বলবে। এভাবে কেটে গেল আরও 1 মাস। একদিন বাইরে খুব বৃষ্টি পড়ছিল। নিলয় এখনও বাসায় ফেরেনি। অনামিকা নিলয়ের জন্য ভাত নিয়ে বসে অপেক্ষা করছে। এত বৃষ্টির মাঝেও নিলয় এখনও ফিরছে না বলে অনামিকার অনেক চিন্তা হতে লাগলো। অবশেষে সে নিলয়ের ফোনে একটা কল করলো, কিন্তু ওপাশ থেকে কলটা কেটে দিল। অনামিকা মন ছোট করে ফোনটা রেখে চুপচাপ বসে রইল। রাত 3টার দিকে নিলয় বাসায় ফিরল। অনামিকা ওভাবেই ভাত নিয়ে টেবিলে বসেছিল। নিলয় এসে ফ্রেশ হয়ে চুপচাপ ভাত খেয়ে নিল। অনামিকা এবার নিলয়কে জিজ্ঞেস করলো, এতক্ষণ যাবৎ কোথায় ছিলেন? রুম্পার কাছে। এই জন্যই বুঝি আমার কলটা কেটে দিয়েছিলেন। আপনি কখন কল দিয়েছেন? আমি দেখিনি, হয়তো রুম্পাই কেটেছে। বাহ, এরপর থেকে ঝড় বৃষ্টির রাতে যদি আপনার রুম্পার সাথে থাকেন তো আমাকে একটু জানিয়ে যাবেন, কেমন? বৃষ্টি শুরু হয়েছিল বলেই ওখানে থামতে হয়েছিল। বৃষ্টি কিন্তু এখনো হচ্ছে, তাই আমাকে বোকা বানাবেন না। তা এতই যখন সমস্যা ছিল, আজকে ওখানে থেকে গেলেই পারতেন। রুম্পা ওরকম মেয়েই না। আমরা এখন বিয়ে করিনি। হায় রে পুরুষ, ঘরে বিয়ে করা বউকে একরাশ হতাশা উপহার দিয়ে অন্য মেয়ের চরিত্রের সার্টিফিকেট দেয়। প্লিজ মেজাজ খারাপ করবেন না, এমনিতেই মাথা ব্যথা করছে। কেন? আপনার রুম্পা আপনাকে একটা ছাতা দিতে পারেনি? বা একটা রেনকোট দিত যেন আপনি না ভেজেন? দেখুন, আমি কিছু বলছি না বলে আপনি রুম্পাকে এভাবে অপমান করতে পারেন না। আমি পারি। যেই মেয়ে অন্যের স্বামী নিয়ে টানাটানি করে, তাকে আমি এর চেয়েও খারাপভাবে অপমান করতে পারি। মুখ সামলে কথা। এই বলে চিৎকার করতেই হুট করে টেবিলের পাশে পড়ে গেল নিলয়। অনামিকা টেবিলের আরেক পাশের চেয়ারে বসেছিল। নিলয়ের এভাবে পড়ে যাওয়া দেখে অনামিকা তাড়াতাড়ি ছুটে এলো। নিলয়ের গায়ে হাত দিয়ে দেখে নিলয়ের গায়ে অনেক জ্বর। অনামিকা মনে মনে বলল, গায়ে এত জ্বর, তাও কেমন গলা উঁচু করে রুম্পার হয়ে সালিশি করছে। এই কথা ভাবতে ভাবতেই অনামিকা কোনো মতে নিলয়ের মুখে পানি দিয়ে নিলয়কে ঘষে আনল। তারপর নিলয়কে ধরে ধরে আস্তে আস্তে ওদের ঘরে নিয়ে গেল। নিলয়কে বিছানায় শুয়ে দিয়ে থার্মোমিটার দিয়ে আগে গায়ে জ্বর মেপে নিল অনামিকা। তারপর নিলয়কে আগে একটা নাপা এক্সট্রা আর একটা অ্যান্টিবায়োটিক খাইয়ে দিল। হয়তো এবার জ্বরটা কমবে। তাই অনামিকা নিলয়ের মাথায় জলপট্টি দিতে লাগলো। এক রাতে 3 বার নিলয়ের গা মুছে দিয়েছে পানি দিয়ে, আর জলপট্টি তো আছেই। পরের দিন সকালে নিলয় দুর্বল দৃষ্টিতে চোখ মেলে তাকালো। গায়ের জ্বর এখনও কমেনি। পাশে চেয়ে দেখে অনামিকা ওর মাথার কাছেই শুয়ে আছে, হাতে একটা জলপট্টি। নিলয় অনামিকাকে টপকে একাই ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু একেই শরীর দুর্বল, আবার খালি পেটে আছে, তাই মাথা ঘুরিয়ে মাটিতে বসে পড়ল। অমনি অনামিকা ঘুম থেকে উঠে গেল আর বলল, এ কি, আপনি একা উঠেছেন কেন? আমাকে ডাক দিতেন, আমি তো এখানেই। আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যান প্লিজ। এই কথাটা যদি পড়ে যাওয়ার আগে বলতেন, তাহলে পড়ে গিয়ে এতটুকু ব্যথা পেতে হতো না। লেকচার না দিয়ে আমাকে ওঠান। বাহ, আহত হয়, কিন্তু তেজ কমে না। আসুন। এই কথা বলে অনামিকা নিলয়কে উঠালো। তারপর নিলয় ওয়াশরুমে গেল আর অনামিকা বাইরে অপেক্ষা করতে লাগলো। নিলয় বেরিয়ে এলে নিলয়কে একেবারে গোসল করিয়ে তারপর আবার খাটে শুয়ে দিল। এরপর রান্না করতে চলে গেল অনামিকা। আর এদিকে নিলয়ের জ্বর আরও বাড়তে লাগলো। এভাবে 2 দিন যাওয়ার পরও যখন কিছুতেই জ্বর কমছিল না, তখন অনামিকা একাই কোনো মতে অসুস্থ নিলয়কে নিয়ে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বেশ কিছু ঔষধ লিখে দিলেন। ওষুধগুলো খাওয়ার 2 দিনের মাথায় নিলয় আবার সুস্থ হয়ে উঠল। এই 4 দিনের মধ্যে নিলয়ের সাথে রুম্পার কোনো কথা হয়নি। বলতে গেলে এই 4 দিনের সম্পূর্ণ সময়টাই
অনামিকার সাথে কাটানো হয়েছে। সুস্থ হওয়ার পর নিলয় রুম্পাকে কল করলো। হ্যালো রুম্পা। তুমি আমাকে কল করেছো কেন? সরি রুম্পা, এই 4 দিনে তুমি আমাকে 7টা কল করেছো, কিন্তু আমি ধরতে পারিনি। ভুল বলছো। আমি প্রথম 2 দিনই কল করেছি, তারপর আর কোনো কল আমি করিনি। ও হ্যাঁ, পরে 2 দিন তো কোনো কলই করোনি। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? সেদিন কেন তুমি এই বৃষ্টির মধ্যেও বাড়ি চলে গেলে আমি বুঝি না ভেবেছো? তুমি যেমন ভাবছো ব্যাপারটা সেরকম না রুম্পা। তুমি আগে আমার কথা শোনো প্লিজ। হয়েছে, থাক। এই 4 দিন বউয়ের সাথে খুব ভালোই রোম্যান্স করেছো, তাই না? খুব মজা লাগছে এখন। আমাকে সরি বলে নিজের বউয়ের সাথে জীবন শুরু করবে বলে কল করেছো, তাই না? রুম্পা, বেশি বলছো কিন্তু। তুমি কি জানো এই 4 দিন আমি কতটা অসুস্থ ছিলাম? আমি জ্বরে ঠিকমতো তাকাতেই পাচ্ছিলাম না। আমি এখন বলবে আমাদের মধ্যে যা হয়েছে সব জ্বরের ঘরে হয়েছে। আমি কিচ্ছু জানি না। আমাদের মধ্যে কিছুই হয়নি। আমি তোমাকেই ভালোবাসি রুম্পা। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, বুঝেছো? তোমার বিয়ের আগে থেকেই একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমার নাটকটা দেখলাম, 3 দিন পর আমার বিয়ে। বউ নিয়ে দাওয়াত খেতে চলে এসো। হোয়াট? কি বলছো এসব? কোন ছেলে? যাকে তুমি আমার কাজিন হিসেবে চিনতে, তার সাথে। সোহাগ, তুমি আমার সাথে এত বড় চিট করলে কিভাবে রুম্পা? ঠিক যেভাবে বিয়েটা করে নিয়ে তুমি আমার সাথে চিট করেছো। শুধুমাত্র তোমার জন্য আমি এতদিন আমার নিষ্পাপ বউটাকে এত কষ্ট দিয়েছি, আর দিন শেষে তুমি কিনা আমার সাথে। চুপ, নির্লজ্জ পুরুষ মানুষ কোথাকার! তোর ঘরে বউ রেখে সেই বউয়ের সাথে তোর কোনো শারীরিক সম্পর্ক নেই, এটাই তুই বলতে চাইছিস? সত্যি ওর সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক নেই। কসম করে বল যে ওর গায়ে তুই কোনোদিন হাত দিসনি। একদিন ভুলবশত উত্তেজিত হয়ে ওর গায়ে হাত দিয়েছিলাম, এরপর আর কখনো না। জানতাম এটাই বলবি। বিয়ের পর প্রেমিকরা খুব সহজেই বউয়ের জামাই হয়ে ওঠে। আমি এখন আমার বিয়ের শপিং এ যাব, আর কখনো আমাকে কল করবি না। রুম্পা, রুম্পা, আমার কথা শোনো রুম্পা। ওপাশ থেকে আগেই কলটা কেটে দিয়েছে আসলে রুম্পা মেয়েটা একসাথে কয়েকজনের সাথে সম্পর্কে ছিল, কিন্তু আগে থেকেই তার অন্য জায়গায় বিয়ে হয়েছিল। নিলয় ও রুম্পার একটা পুতুল হয়ে রইল। রুম্পার এরকম চরিত্রের কথা নিলয়ের বন্ধুরা ওকে আগেই বলেছিল, কিন্তু তখন নিলয় বিশ্বাস করেনি। তবে এসব যে আসলে সত্যিই ছিল, এখন নিলয় এটা খুব ভালোভাবেই বুঝতে পারছে। এরকম একটা মেয়ের জন্য নাকি এতদিন ধরে নিলয় অনামিকাকে এত কষ্ট দিয়েছে। এটা ভেবেই মাথায় হাত দিয়ে বসে পড়ল নিলয়। ওদিকে অনামিকা নিলয়ের পছন্দের পায়েস বানানোর জন্য বাজার থেকে কিশমিশ আর দুধ কিনে আনতে গিয়েছিল। এসে রান্নাঘরের জিনিসগুলো রেখে তাড়াতাড়ি ঘরে এসে নিলয়ের অবস্থা দেখতে এলো। এসে দেখে নিলয় মাথায় হাত দিয়ে বসে আছে। অনামিকা তো আর জানে না কি হয়েছে। সে সরল মনে বলল, নিলয়, কি হয়েছে আপনার? মাথা ব্যথা করছে কি? এদিকে আসুন, আমি মাথায় একটু মলম লাগিয়ে দিই, আর এই ট্যাবলেটটা খেয়ে নিন, তাহলেই ব্যথা কমে যাবে। কোথায় গিয়েছিলেন আপনি? এখন তো আপনার জ্বর কমেছে। আজকে আপনার পছন্দের পায়েস রান্না করব, তাই বাজার থেকে দুধ কিশমিশ নিয়ে আসলাম। আপনি আসুন। আমাকে একটু ধরুন তো, আমি বিছানায় উঠব। অনামিকা নিলয়কে বিছানায় উঠতে সাহায্য করল। তারপর নিলয়ের মাথায় মলম লাগিয়ে দিল আর একটা মাথা ব্যথার ট্যাবলেট খেতে দিল। নিলয় মুগ্ধ হয়ে তার প্রতি অনামিকার ভালোবাসা দেখছে। এমন সুন্দর ভালোবাসাময় বউকে নাকি নিলয় ওই মেয়ের জন্য এত কষ্ট দিয়েছে। তারপর অনামিকা নিলয়কে রেখে রান্নাঘরে চলে গেল রান্না করতে। খুব মনোযোগ দিয়ে রান্না করছে সে। একটু পর হুট করে নিলয় রান্নাঘরে এসে অনামিকাকে পেছন থেকে জড়িয়ে ধরল। নিলয় কখনো এমন করে না, তাই অনামিকা ভয় পেয়ে বলে উঠল, এই এই কে রে? ভয় পাবেন না, আমি নিলয়। আপনি এভাবে আমাকে জড়িয়ে ধরেছেন যে? কিছু হয়েছে কি?
না, কিছু হয়নি। আপনি রান্না করুন। না মানে আপনি তো সবসময় আপনার রুম্পার মধ্যেই মগ্ন থাকেন, তাই আজকে আমাকে জড়িয়ে ধরাতে আমি একটু অবাক হলাম আর কি। আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই না? আপনার রুম্পার চেয়ে যথেষ্ট বেশি ভালোবাসি, তাই বলে এই না যে তাকে এই ঘরে তুলে আনার অনুমতি দেব। অনামিকা, আমায় মাফ করে দাও। আমি একটা খারাপ মেয়ের জন্যে এতদিন তোমায় কষ্ট দিয়েছি। এই কি হয়েছে? আপনি কান্না করছেন কেন? তারপর নিলয় অনামিকাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। এদিকে নিলয়ের কথা ভেবে অনামিকার যেমন কষ্ট হচ্ছিল, সেরকমই রুম্পার চরিত্রের কথা ভেবে অনামিকার হাসিও পাচ্ছিল। অনামিকার হাসি দেখে নিলয়ও হেসে দিল, আর দুজনকে জড়িয়ে ধরল। তারপর অনামিকা নিলয়ের জন্য রান্না করলো, আর পুরো সময়টা নিলয় অনামিকাকে জড়িয়ে ধরে থাকলো। রান্না শেষে দুজনে বসে খাওয়া দাওয়া করলো। শেষ পাতে পায়েস খেলো। নিলয় হয়তো এখন আস্তে আস্তে অনামিকার ভালোবাসাগুলোকে অনুভব করতে পারছে। প্রতিনিয়ত ঝগড়া করাটা যে অনামিকার ভালোবাসার চিহ্ন, এটাও নিলয় বুঝতে পারছে। অনামিকা নিলয়কে খাইয়ে দিচ্ছিল। পায়েস খাওয়ার সময় নিলয় বলল, বাহ, আপনি তো খুব ভালো পায়েস রান্না করেন। কেন? আপনার রুম্পা বুঝি পায়েস বানাতে পারতো না? আল্লাহ, আপনি যে কী জিনিস! এখন আমি ভাবছি, আপনি দিনে কতবার করে আমাকে রুম্পার নাম নিয়ে খোঁটা দেবেন। দিনে অন্তত 70 বার তো দিবই। এটা মেয়ে মানুষের অধিকার। দিয়েন, কিন্তু মেয়েটা আমাকে এভাবে ঠকালো, আর আমি কিছুই করতে পারলাম না। এটা নিয়েই আমার খারাপ লাগছে। সমস্যা নেই, আপনার রুম্পা সোনার বিয়ের দিন সবচেয়ে দামি উপহারটা আমরাই ওকে দিব। কেন? ওকে আমি উপহার দেব কেন? আমাকে কি বাজেভাবে ঠকিয়েছে? ওকে আবার আমি উপহার দেব? নিশ্চিন্তে থাকুন, কি যে দেব সেটা গেলেই দেখতে পাবেন। আপনি শুধু আমাকে নিয়ে যাবেন। আচ্ছা, যাব না হয়। এভাবে কথা বলতে বলতে দুজনে খাওয়া শেষ করলো। আস্তে আস্তে বেলা গড়িয়ে রাত হলো। রাতে ঘুমানোর সময় অনামিকা কোলবালিশটা ওদের দুজনের মাঝখানে রাখলো। এতদিন ওরা এভাবেই ঘুমতো। ছোট্ট ফ্ল্যাট, একটাই বেডরুম, তাই এভাবে থাকতো। আজকেও কোলবালিশ মাঝখানে দেওয়া দেখে নিলয় বলল, আজকেও মাঝখানে কোলবালিশ দিতে হবে? কেন? আপনিই তো বলেছিলেন মাঝখানে কোলবালি দেওয়া ছাড়া ঘুমানো যাবে না। হ্যাঁ, সেটাই তো। আজকে তো ঘুমাতেই চাইছি না। ঘুমাবেন না তো কি করবেন শুনি? নাচবেন? না, নাচাবো। কাকে? তোমাকে নাচাবো বউ। বিয়ের প্রায় 4.5 মাস পর এই প্রথমবার তোমার কাছে আসবো। তোমাকে আদর সোহাগ করব। তুমি তো নাচবেই, তাই না? বর প্রথমবার আদর ছোঁয়া করার পরও যদি আমি নাচার মতো অবস্থায় থাকি, তাহলে সেটা বরের অক্ষমতা। ব্যাপারটা কত লজ্জাজনক হবে। দেখি মাঝরাতে সোজা হয়ে বসতে পারো কি না। আমি ঠিকই বুঝতে পারবো, আপনি নিজের সক্ষমতা দেখাতে পারলেই হলো। ঠিক আছে, দেখা যাক। ওয়েট, প্রোটেকশন আছে? বিকেলে বাইরে গিয়েছিলাম, সেই সময় নিয়ে এসেছিলাম। বাবা, বুদ্ধিমান সব। অনামিকার কথা শুনে নিলয় মুচকি হেসে অনামিকার দিকে এগিয়ে গেল। বিয়ের এতদিন পর আজকে প্রথম ওদের মাঝখান থেকে কোলবালিশটাকে ছুঁড়ে মারল নিলয়। তারপর অনামিকার ঘাড়ের নিচে তিলটাতে ক্রমশ কিস করতে লাগলো। আস্তে আস্তে ঘাট থেকে ঠোঁটের দিকে অগ্রসর হলো নিলয়। খপ করে নিজের ঠোঁট দিয়ে অনামিকার ঠোঁট দুটোকে আটকে নিল। তারপর অনামিকার পেট থেকে শাড়িটা সরিয়ে নরম পেটে নিজের হাত বিচরণ করল। আস্তে আস্তে ওরা আরও গভীর হলো। রাত 3টার দিকে অনামিকা নিলয়ের বুকে শুয়েছিল। এমন সময় অনামিকা বলল, আচ্ছা, আপনি শুধু কেন এতদিন আমাকে দূরে ঠেলে রেখেছিলেন? কি এমন দেখেছিলেন ওই মেয়ের মাঝে? প্রথম প্রেম বোঝো? রুম্পা আমার প্রথম প্রেম। ওর সাথে আমার 4 বছর ধরে সম্পর্ক। আপনিও তো আমার প্রথম প্রেম। কি? সত্যি?
বিয়ের আগে তোমার কোনো প্রেম ছিল না? না, আমার সবটুকু ভালোবাসা শুধু আমার স্বামীর জন্যই তোলা ছিল। বয়ফ্রেন্ড নামক কেউ এই ভালোবাসার একটা বিন্দুও পায়নি। এই জন্যই তো বলি, তোমার এত ধৈর্য কিভাবে, আর এত উত্তেজিত হও কিভাবে তুমি? তাও বটে। আচ্ছা, আমরা কিন্তু রুম্পার বিয়েতে যাব। ঠিক আছে। রুম্পার বিয়ের দিন নিলয় অফিস শেষে বাসায় আসলো অনামিকাকে নিয়ে যেতে। বিল্ডিং থেকে নিচে নামলো, তখন অনামিকাকে দেখে নিলয় নিজেই হতবাক হয়ে তাকিয়ে রইল। অনামিকা যে এতটা সুন্দর এটা তো কখনো খেয়াল করেনি নিলয়। আজকে কালো শাড়িতে অনামিকাকে দেখতে অন্যরকম সুন্দর লাগছে। নিলয় অনামিকার দিকে এভাবে তাকিয়ে আছে দেখে অনামিকা বলল, ওই হ্যালো, এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি এত সুন্দর বউ পেয়েছি আমি। আল্লাহ, আমি বিশ্বাস করতেই পারছি না। ধন্যবাদ প্রিয় স্বামী আমার। আজকে আপনার রুম্পার চোখ ঝলসে যাবে। চলুন এখন। অনামিকাকে নিয়ে রওনা দিল রুম্পাদের বাসার দিকে। রুম্পা আর ওর স্বামী স্টেজে বসে আছে। এমন সময় অনামিকা আর নিলয় হাজির হলো। নিলয় যে সত্যি আসবে এটা রুম্পা ভাবেইনি। এখন নিলয়কে ভয় লাগছে রুম্পার, সাথে আবার অনামিকা এসেছে। আজ অনামিকাকে এত সুন্দর লাগছে যে অনামিকার সামনে রুম্পাকে ছাই মনে হচ্ছে। একটু পর অনামিকা নিলয়ের হাত ধরে স্টেজে উঠল। তারপর অনামিকা রুম্পাকে বলল, এতদিন আমার সুখ বরবাদ করে আজকে নিজের সুখের হদিশ করছেন? কি বলছেন এসব? আমি আপনার পেয়ারের নিলয়ের বউ অনামিকা। আপনার বিয়েতে আপনাকে একটা গিফট দিতে এলাম। নিলয়, নিজের ওকে নিয়ে এখান থেকে যাও। কেন? ভেতরে জ্বলন ধরেছে নাকি? তাহলে আরেকটু দিন। এই কথা বলে অনামিকা নিলয়ের গাল বরাবর একটা চুমু খেল। এটা দেখে রুম্পার হিংসা মাথায় উঠে গেল। রুম্পা তৎক্ষণাৎ দাঁড়িয়ে অনামিকাকে বলল, কি অসভ্যতা হচ্ছে? হ্যাঁ, এটা ভদ্রলোকের বাড়ি, বেরিয়ে যান এখান থেকে। বেরিয়ে তো যাব অবশ্যই, তবে এই ভরা মজলিসে এই ভদ্র মানুষকে তার প্রাপ্য উপহারটা দিয়ে যায়। এই কথা বলেই অনামিকা রুম্পার গাল বরাবর একটা কষিয়ে থাপ্পড় মারল। অনামিকার থাপ্পড় খেয়ে রুম্পা চেয়ারে পড়ে গেল। কেউ কিছুই বলছে না, সবাই চুপ। নিলয়ও অবাক হয়ে গেছে অনামিকার এমন কাণ্ডে। অনামিকা নিলয়ের হাত ধরে স্টেজ থেকে নেমে চলে গেল। তারপর নিলয় বাইক স্টার্ট দিয়ে চলে যেতে লাগলো। হঠাৎ অনামিকা বলল, অনেক সুন্দর করে সেজেছি আর ইচ্ছে মতো উপহারও দিয়েছি। এখন মন মেজাজ খুব ভালো। আজকে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যান। সে না হয় নিয়ে যাব, কিন্তু তুমি যে এভাবে সবার সামনে যার বিয়ে তাকেই থাপ্পড় মারবে, এটা আমি ভাবিনি। আমার সাথে যে যেমন আমি তার সাথে তেমন। চিন্তা করবেন না মায়ের, আপনিও কিছু কম খাবেন না। হ্যাঁ, কি আপনিও আমাকে মারবেন? ফের যদি অনামিকা ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছেন তাহলে চোখ তুলে নেব। ওরে আমার বউরে, থামো তুমি। আমি আর কোনো দিন তুমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও চাইব না, হয়েছে? এই তো গুড বয়। আসেন এবার একটা চুমু দিই আপনাকে। এই কথা বলেই অনামিকা নিলয়ের ঘাড়ে আর গালে চুমু দিল, আর দুজনেই হাসতে লাগলো। এভাবে চলতে লাগলো ওদের সুখের জীবন। আমাদের দেওয়া গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।